শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্ট। হুমায়ুন কবির আজকে কলকাতা হাইকোর্ট এসেছিল, কারণ তার সিকিউরিটি অর্থাৎ তারা নিরাপত্তার অভাব বোধ করছেন। তৃণমূল কংগ্রেস তাকে বহিষ্কৃত করার পরে তারা সিকিউরিটি কমিয়ে দিয়েছে, মাত্র 2 জন সিকিউরিটি রয়েছে। সেই সিকিউরিটি যথেষ্ট নয় বলে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তারা সিকিউরিটি চাই। দেশের বিভিন্ন রাজ্য থেকে হুমায়ুন কবিরকে বিভিন্নভাবে থ্রেট দেওয়া হচ্ছে। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন যে তাকে কেন্দ্র বাহিনী দিয়ে সিকিউরিটি দেওয়া হোক। তিনি আরো বললেন যে মুর্শিদাবাদের বেশ কিছু পরিযায়ী শ্রমিককে বিভিন্ন রাজ্যে আক্রান্ত করা হচ্ছে, এমনকি তাদেরকে মেরে দেওয়া হচ্ছে। এমন যদি চলতে থাকে, এটা যদি বন্ধ না হয়, তাহলে পশ্চিমবাংলায় কিন্তু আমরা ভিন রাজ্যের যারা পরিযায়ী শ্রমিক বা যারা রয়েছে তাদের কিন্তু আমরা ছাড়বো না, তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব। তিনি ফুরফুরা শরীফে গিয়েছিলেন, তিনি সাফির সিদ্দিকীর সঙ্গে দেখা করলেন, ইব্রাহিম সিদ্দিকীর সঙ্গে দেখা করলেন, তিনি নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু দেখা হয়নি। সেই সঙ্গে সঙ্গে তিনি আরো বললেন যে ব্রিগেডের সভা করব, সেই ব্রিগেড সভা থেকে আমার জোট সঙ্গী কে হবে সেটাও জানাবো। যে হুমায়ুন কবির কলকাতা হাইকোর্টে এসে আমাদের চ্যানেলকে একান্ত সাক্ষাৎকারে কি বলেছেন আপনাদেরকে শোনাবো। মুর্শিদাবাদের বেশ কিছু পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে গিয়ে তাদেরকে আক্রান্ত হতে হচ্ছে। শুধু মুর্শিদাবাদ না, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, বীরভূম, নদিয়া, বিরাট অংশের মুসলিম সম্প্রদায়ের ছেলেরা যারা তাদের বাড়ির রোজগার বাড়ানোর জন্য, যেমন মুর্শিদাবাদে একটা রাজমিস্ত্রির 600 টাকা মজুরি, সেখানে কেরলে গিয়ে 1200 টাকা মজুরি পায়। একটা লেবার যারা হেল্পার হিসাবে কাজ করে রাজমিস্ত্রির, তারা এখানে পায় 400, ওখানে গিয়ে পায় 900। স্বাভাবিকভাবে তাদের সংসারের রোজগার বাড়ানোর জন্য বাইরে যেতে হয়। বাংলায় কত লাখ মানুষ অন্য রাজ্য থেকে, উড়িষ্যা থেকে শুরু করে ঝাড়খণ্ড, বিহার, ইউপি, দিল্লি থেকে এখানে এসে কাজ করছে, কোনো তো অসুবিধা হয় না। আর মুর্শিদাবাদের মানুষকে ওখানে গিয়ে খুন হতে হবে। কদিন আগে উড়িষ্যাতে জুয়েল রানা সুতির খুন হয়েছে। কালকে 10 দিন আগে গিয়েছে ঝাড়খণ্ডে আলাউদ্দিন, 35 বছর বয়স, ওর বাবা অসুস্থ, ওর একটা মেয়ে আছে 3 বছরের, তাকে খুন হয়ে আজ ডেড বডি আসতে হয়েছে। স্বাভাবিক, ন্যাশনাল হাই অবরোধ হয়ে আছে অনেকক্ষণ ধরে। ওখানকার প্রশাসনের এসপি থেকে শুরু করে বিভিন্ন থানার আইসিরা আমাকে বারবার ফোন করছে, আমি চেষ্টা করছি, প্রশাসনকে সাপোর্ট দিচ্ছি। মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আক্রান্ত হচ্ছে কারণ আপনাকে দায়ী করছে বর্তমান রাজ্যের শাসক দল। বলছে হুমায়ুন কবির বাবরি মসজিদ করাতে মুর্শিদাবাদের নাম। তা ওনারা জগন্নাথ মন্দির পুরী থেকে নিয়ে এসে উনি দীঘায় করবেন, আজকে আবার তিনি শিলিগুড়িতে মহাকাল মন্দির করবেন, কদিন আগে রাজারহাটে দুর্গায়ন করবেন। ওটা কোনো মমতা ব্যানার্জির বাবার সম্পত্তি নাকি? গোটা রাজ্যের সম্পত্তিটা উনি দিয়ে দিবেন। আর আমরা নিজেদের কমের টাকায় আমি বাবরি মসজিদ করব না কি করব সেটা আমার ব্যাপার। আমি কি রাজ্য সরকারের দয়ায় চলি নাকি? না আমার সংবিধান। উনি কারো দয়া চলে? ওনার মন মতো উনি সাংবিধানিক শপথ নিয়ে যা খুশি তাই করবেন। 2 লাখ কোটি টাকা ঋণ ছিল যেদিন ক্ষমতায় এসেছিল, আজকে 8 লাখ কোটি টাকা ঋণের বোঝা বাংলার মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়ে সরকারি কর্মচারীদের দিয়ে দেয় না, চাকরি চলে যায় 25,752 জনের। উনি কি ভেবেছেন? আর অপেক্ষা করুন, ভোট আসতে দিন, ওনাকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে। 21-এ আপনি যে ব্রিগেড সভা করবে বলেছিলেন, পারমিশন আজকেই পাওয়ার কথা আছে। এনওসি পেলেই 1 ফেব্রুয়ারি ব্রিগেড ময়দানে সভা হবে। 26-এ বিধানসভার জোট সঙ্গী পেয়েছেন আপনি? নিশ্চয় সময় আসলে আপনি 1 ফেব্রুয়ারিতে দেখতে পাবেন কে জোট সঙ্গী থাকবে না আমি একাই লড়বো। আমি লড়তে যখন নেমেছি তৃণমূলের সরকারের শেষ দেখে ছাড়বো এবং এদের পরাজিত হতেই হবে। এই যে এসআইআর এ বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে হেনস্থা করছে, এটা ইন্টারন্যাশনালি করছে রাজ্যের ইলেকশন কমিশন এবং সিও এবং চিফ সেক্রেটারি, জেলার ডিএমরা শুধুমাত্র মুসলিমদেরই বেশি বেশি করে এসআইআরের নোটিশ দিচ্ছে হিয়ারিংয়ের জন্য। আমি পরিষ্কার বলেছি, কেউ অ্যাটেন্ড করার দরকার নাই। যারা এমিনেশন ফর্ম ফিল আপ করেছে, খসড়া তালিকায় নাম আছে, 58,20,000 মতো নাম বাদ গিয়েছে। বাকি নাম যাদের খসড়া তালিকায় আছে তারা সবাই নাম থাকবে, কারো নাম ইলেকশন কমিশনের বাদ দিতে পারবে না। যদি বাদ দেয় 14 ফেব্রুয়ারি দেখব, যদি লিগ্যাল ভোটারদের নাম বাদ যায়, একটা বিএলইকে, একটা এআরওকে, একটা ইলেকশন ওসিকে ছাড়বো না, রাস্তায় বের করে রাস্তায় তাদের শাস্তি দেবো। ফুরফুরা শরীফে গিয়েছিলেন, আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে, সেখানে ইব্রাহিম সিদ্দিকীর সঙ্গে দেখা করলেন, সাফির সিদ্দিকীর সঙ্গে দেখা করলেন, আব্বাস সিদ্দিকীর সঙ্গে সম্ভবত দেখা করেছেন, কিন্তু নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা হয়নি। না, আমি আব্বাস ভাইজানের সঙ্গে দেখা হয়নি। আমার সাথে
মূলত সাবিরি সিদ্দিকীর সঙ্গেই কথা হয়েছিল। উনি আমাকে ওনার বাড়িতে যেতে বলেছিলেন, দারুণ আপ্যায়ন করেছেন। উনি 11টায় পৌঁছেছি। উনি প্রথমে ব্রেকফাস্ট করেছেন, তারপরে নামাজ পড়ে এসে দরবার থেকে এসে আবার দুপুরে লাঞ্চ করিয়েছেন। আমি ওখানে ইব্রাহিম সিদ্দিকী সাহেবের কাছে দোয়া নিতে গিয়েছিলাম। উনি আমাকে যথেষ্ট দোয়া করেছেন এবং আমাদের দোয়া করবেন বলে আশ্বস্ত করেছেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ ইব্রাহিম সিদ্দিকী এবং সাবিরি সিদ্দিকী সাহেবের কাছে। এছাড়াও আমি তোহা সিদ্দিকী হুজুরের বাড়ি গেছিলাম, তখন তিনি রাত্রি জাগা ছিলেন, ঘুমাচ্ছিলেন, তাই দেখা হয়নি। বাকি আমি নওশাদ এবং আব্বাস ভাইজানের বাড়িও গেছিলাম। ওনারা নামাজের টাইম, সেই সময় আমাকেও নামাজ পড়ার সময় হয়ে গেছিলো, ওনাদেরও নামাজ পড়ার, তাই দেখা হয়নি। এ নিয়ে কোনো আলাদা গল্প করার কোনো প্রয়োজন নেই। 26শে বিধানসভা নিয়ে নওশাদের সাথে কোনো রকম আলোচনা? আমি এই ব্যাপারে আপনাকে কিছু বলবো না, সময় দেখতে পাবেন। আমার 1 ফেব্রুয়ারি কলকাতার ঐতিহাসিক ব্রিগেড ময়দানে সভা হবে, তখন কে আমাদের জোট সঙ্গী থাকবে কে থাকবে না সেদিন কি ওটা কত দেখতে লোক হবে। আশা করছেন? 10 লক্ষ মানুষের জমায়েত হবে। হাইকোর্টে আসার কারণ দেখি হাইকোর্টে আমার একটা সিকিউরিটির ম্যাটারে একটা হাইকোর্টে অনারেবল ডক্টর সুব্রা ঘোষের এজলাসে একটা কেস ফাইল করা হয়েছে গত কয়েকদিন আগে। সেটা যাতে মেনশন করা হয়েছে যাতে কেসটা তাড়াতাড়ি উঠে। আমার সিকিউরিটিটা অত্যন্ত ইম্পর্টেন্ট আছে, কারণ রাজ্য সরকারের যে প্রশাসন এত ঢিলামি করছে। আমার আগে 6 জন ছিল, 3 জন তুলে নিয়েছিল আগেই, আবার 3 জন ছিল, আবার একজনকে তুলে নিয়েছে। 2 জনকে যারা রেখেছে তারা একদম আনটেন্ড, তারা সিকিউরিটির যোগ্যই না, মানে নাম কষ্টে দিয়ে রেখেছে। তারা আমি যেখানে থাকছি তার 10 মিটার দূরে দূরে থাকছে, তাহলে সিকিউরিটির কি মানে হয়? তো এই ধরনের পরিস্থিতিতে আমি আশঙ্কা করছি যে আমাকে তো থ্রেড আছেই বাবরি মসজিদ স্থাপন করার জন্য। ইউপি থেকে শুরু করে এই রাজ্যের বাইরে এবং রাজ্যের অভ্যন্তরেও কিছু মানুষ আমারকে থ্রেড করছে এবং ইউপি, মহারাষ্ট্র এসব জায়গা থেকে ডাইরেক্ট থ্রেড করছে যে আমাকে মেরে ফেলা হবে, খুন করা হবে। কেউ আমার মাথার দাম দিচ্ছে 1 কোটি টাকা, যে শিরচ্ছেদ করে আনতে পারলে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। তো এই মুহূর্তে ভারতবর্ষের সংবিধানে অনেক বিজেপির এমএলএ থেকে শুরু করে বিজেপির ছোট বড় মেজর সেজো নেতা তারা সেন্ট্রাল ফোর্স সিকিউরিটি পাচ্ছে। তো আমরা কেন পাবো না? তাই আমরা অনারেবল হাইকোর্টের কাছে এই ব্যাপারে একটা রিট পিটিশন ফাইল করেছি। তার যত তাড়াতাড়ি যাতে ব্যাপারটা নিষ্পত্তি হয়। যদিও আজকে হওয়ার সম্ভাবনা ছিল, আমার যা মনে হলো আজকে হবে না, কারণ আজকে এখনও জাজ সাহেবরা বসেননি। প্রধান বিচারপতির ওথ চলল, তারপরে যদি 1-2 ঘন্টার জন্য জজ সাহেবরা বসেন হলে হবে, নাহলে আগামী দিনে সোমবার যাতে হয় এটাই। আপনি যখন তৃণমূলে ছিলেন তখন আপনার সিকিউরিটি পুরোপুরি ছিল, আপনি যখন দল থেকে আপনাকে সাসপেন্ড করা হলো তখন একের পর এক সিকিউরিটি তুলে নেওয়া হলো, এটা কেমন দেখেন? কি আর বলবো, এটা স্বাভাবিক ব্যাপার। এদের যাদের সঙ্গে যাদের সরাসরি অর্থনৈতিক যোগ আছে এবং যারা এদের সরকারের হয়ে তোলাবাজি করে এদেরকে পয়সা পাঠায়, তাদের অনেক প্রোটেকশন দেয়। আপনি যেমন ফলতাজ জাহাঙ্গীর খান, তার কতগুলো সিকিউরিটি আছে দেখুন, সে কী লেভেলের নেতা দেখুন। একটা জেলা পরিষদের কর্মধ্যক্ষ, তার 8 জন 10 জন 12 জন সিকিউরিটি, 2টো সিকিউরিটির গাড়ি। আর আমরা থ্রেড খাচ্ছি, আমাদের গো ব্যাক খাচ্ছি হুগলিতে নামাজ পড়তে গিয়ে। হ্যাঁ, সিঙ্গুরে বিশ্ব ইজতেমায় নামাজ পড়তে গিয়ে আমাদেরকে গো ব্যাক বলা হচ্ছে। এখানে ব্রিগেডে ময়দানে আমরা ময়দান দেখতে এসেছি, সেখানে আমাদেরকে এই ববি হাকিমের গুন্ডা তৃণমূলের তারা বলছে মহল খারাপ করছে, বিজেপির দালাল। মমতা ব্যানার্জি কার দালাল? মমতা ব্যানার্জি নিজেই তো বিজেপির দালাল। অটল বিহারী বাজপেয়ীকে ডেকে নিয়ে এসে তিনার মা গায়ত্রী দেবীকে প্রণাম করিয়েছিলেন। উনি নিজে অটল বিহারী বাজপেয়ীর পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। তিনি দালাল নয়, হুমায়ুন কবির বিজেপির দালাল? হুমায়ুন কবির নতুন পার্টি জেপি খুলেছে, জনতা উন্নয়ন পার্টি, বাংলায় আগামী দিনে বিধানসভা উল্লেখযোগ্য ফল করে বাংলার মানুষকে সঠিক স্বচ্ছ পরিষেবা দেওয়ার জন্য সরকারে সামিল হবে।